তাহলে তোমাদের নাট্যাংশটি শুরু করা যাক। ধীবর বৃত্তান্ত হচ্ছে তোমাদের কালিদাসের লেখা। কালিদাস কে ছিলেন? প্রথমেই তোমাদের একটা মনে প্রশ্ন জাগবে, কালিদাস ছিলেন প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার স্বর্ণধামন্য কবি নাট্যকার। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে অভিজ্ঞান শকুন্তলম, অর্থাৎ কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম হলো একটা তার শ্রেষ্ঠ নাট্য। বিক্রমবংশীয়, মালবিকাগ্নিক্রম, রঘুবংশম, কুমার সম্ভব, মেঘদূত, ঋতুসংহার প্রভৃতি। তাহলে কালিদাসের বিভিন্ন তোমরা গ্রন্থগুলি দেখতে পেলে। এবার চলে যাই উৎস, মানে এই যে ধীবর বৃত্তান্ত নাটকটির উৎসটা কি। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। বাংলায় এটির তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তাহলে বাংলায় এটাকে তোমাদের তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তাহলে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে, তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। এবার চলে আসি তোমাদের গল্পে। মহিষী কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। অর্থাৎ মহিষী কর্ণ শকুন্তলাকে মানুষ করেছিল তার অনুপস্থিতিতে, অর্থাৎ সে যখন উপস্থিত ছিল না শকুন্তলাকে বিয়ে। মহিষী কর্ণের তপবন, তপবন মানে কি, যেসব বনেতে ঋষি দুর্বাসারা ধ্যানে মগ্ন থাকে, অর্থাৎ মহিষী কর্ণ তোমার শকুন্তলাকে মানুষ করেছিল তার অনুপস্থিত, অর্থাৎ যখন ছিল না শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছে। অর্থাৎ রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করে তার রাজধানীতে ফিরে গেছে। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। দীর্ঘ সময় কেটে গেল কিন্তু রাজা দুষ্মন্ত কোনো রকম দুধ বা চর কোনো শকুন্তলার খোঁজের জন্য তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। অর্থাৎ স্বামীর চিন্তায় যখন শকুন্তলা, অর্থাৎ স্বামীর চিন্তায় কি দুষ্মন্ত যখন তার স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা হয়ে রয়েছে, তখন এলেন ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা হলেন একজন সাধক, অর্থাৎ ভয়ঙ্কর সাধক এবং খুব রাগী ধরনের একজন মানুষ। শকুন্তলা তা টেরও না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। অর্থাৎ শকুন্তলা তা দেখতেও পায়নি, ঋষি দুর্বাসা এসছেন, সেই সময় ঋষি দুর্বাসা এসছেন, শকুন্তলা না দেখতে পাওয়ায় ঋষি খুব অপমানিত বোধ করলেন এবং তাকে অভিশাপ দিলেন, অর্থাৎ শকুন্তলাকে অভিশাপ দিলেন। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। অর্থাৎ শকুন্তলা তার স্বামীর চিন্তায় মগ্ন, ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিল যে যার চিন্তায় সে মগ্ন সে তাকে ভুলে যাবে। শেষ পর্যন্ত সুখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নির্দেশন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। অর্থাৎ কোনো রকম আংটি বা কিছু দিলে, তাহলে সে এরকম আংটি দেখাতে পারলে, অর্থাৎ রাজা দিয়ে গেছে এমন কিছু দেখাতে পারলে সে মুক্ত পাবে। অর্থাৎ রাজা দুষ্মন্ত তার রাজধানীতে ফিরে যাওয়ার আগে তখন শকুন্তলার হাতে এক রকমের একটা আংটি দিয়ে গেছিল। অর্থাৎ তোমার শকুন্তলার এখান থেকেই প্রশ্ন আসে, তাহলে শকুন্তলার দুই সখীর নাম কি? এক নম্বর হচ্ছে প্রিয়ংবদা আর 2 নম্বর হচ্ছে অনুসূয়া। তাহলে শকুন্তলা কার মেয়ে ছিল? শকুন্তলা ছিল অপ্সরা মেনকার মেয়ে। এবার তাহলে চলে আসি, দুষ্মন্ত রাজধানীতে উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিল, সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। অর্থাৎ যদি দুষ্মন্ত কোনোদিন সেই আংটিকে দেখতে পারে বা দেখতে পায়, তাহলেই সে সব কিছু চিনে ফেলবে, অর্থাৎ সব কিছু শাপমুক্ত হয়ে যাবে। তার ঋষি দুর্বাসা যে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে, তার সব অভিশাপ মুক্ত হয়ে যাবে কোনো কিছু দেখাতে পারলে। মহিষী কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। অর্থাৎ মহিষী কর্ণ সেখান তীর্থ থেকে ফিরে, অর্থাৎ মহিষী তপবনে আসায় তখন শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। দুষ্মন্ত সেখানে উপস্থিত থাকলেও শকুন্তলাকে চিনতে আর পারছে না। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। অর্থাৎ দুষ্মন্ত শকুন্তলাকে যে আংটি দিয়েছিল শচীতীর্থে যাওয়ার সময়, অর্থাৎ ওখানে গিয়ে শকুন্তলা স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে সেই আংটিটি খুলে পড়ে গেছে শকুন্তলার। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, অর্থাৎ শকুন্তলা সেখানে অপমানিত বোধ করলেন। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর হচ্ছে একজন মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারপরে চলে আসি, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষের সঙ্গে 2 রক্ষীর প্রবেশ। 2 রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি?
পুরুষ: ভয় পাওয়ার অভিনয় করে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী: তবে কি তোকে সদ্য ব্রাহ্মণ অর্থাৎ সৎ ব্রাহ্মণ বিবেচনা করা রাজা এটাই দান করেছেন? পুরুষ: আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলের চক্রাবর্তরে আমি থাকি। অর্থাৎ জানে না যে মানে তোমার যে আংটিটা পেয়েছিল অর্থাৎ একজন ধীবর, অর্থাৎ যে এখানে বলা হচ্ছে যে পুরুষ বলে, অর্থাৎ সে একদিন যাওয়ার সময় এক রুই মাছের পেট কেটে সে আংটিটি পেয়েছিল। অর্থাৎ সে জেলে, সে মাছ ধরে তার জীবিকা নির্ভর করে। সে মাছ ধরার সময় একদিন রুই মাছ মানে ধরতে গিয়েছিল, সেই রুই মাছকে কেটে দেখে যে পেটের ভেতরে একটা মণিখচিত আংটি রয়েছে, সেটি বাজারে বিক্রি করার সময় তার রক্ষীগুলো আপনার মানে তাকে তুলে নিয়ে এসছে। সেটাই পুরুষ আর কি, মানে পুরুষ এখানে স্বয়ং নিজেই বলেছেন। দ্বিতীয় রক্ষী: বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছি? শ্যালক: সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। দুই রক্ষী: তা আপনি যা আদেশ করেন বল, কি বলছিলি? পুরুষ: আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক এবার কি বলছে? শ্যালক হেসে: তা তোর জীবিকা বেশ পবিত্র হয় বলতে হয় দেখছি। অর্থাৎ এখানে যে জেলে, মানে বুঝতেই পারছি তোমার এখানে যে পুরুষ বলে সম্বোধন করা হয়েছে যাকে, সে রুই মাছের পেট কেটে সেই শকুন্তলার আংটিটি পেয়েছিল। অর্থাৎ শকুন্তলা যে আংটিটি অঞ্জলি তীর্থস্থানে যাওয়ার সময় হারিয়ে ফেলেছিল, সেই আংটিটি একটি মাছের অর্থাৎ রুই মাছের পেটে চলে যাওয়ার ফলে সে জেলে সেই মানে যেহেতু জীবিকা নির্ভর করে যে মাছ ধরে, মাছটা ধরে সে আংটিটি মানে মাছটা কাটায়, সে আংটি মাছের ভেতর থেকে পেল এবং সেটি বাজারে বিক্রি করতে গিয়েই রাজার শ্যালক বা দুই রক্ষী তাকে ধরে নিল। এটা হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। এবারে তোমাদের চলে যাই যে পরবর্তী যে স্ট্যান্ডা অর্থাৎ তোমাদের পরবর্তী যে গল্প, এবারে গিয়ে দেখি কি বলে, তারপরেই দেখা যাক। শ্যালক হেসে: তা তো জীবিকা বেশ পবিত্র হয় বলতে হয় দেখছি। পুরুষ: শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদঙ্গ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। শ্যালক: তারপর? পুরুষ: একদিন একটা রুই মাছ, এবার হচ্ছে মূল মানে প্রসঙ্গ কি করে পেয়েছিল। একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। তাহলে একজন বুঝতেই পারলে যে ধীবর, যে মাঝে অর্থাৎ জেলে কতটা সাহসীবান, সে সৎপথে তার জীবিকা নির্ভর করে। তারপরে কি বলছে, তারপরে তোমরা একটু দেখে নাও। শ্যালক: জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে না? তাহলে শ্যালক বলছে, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে। সুতরাং রাজবাড়িতেই যাই। তাহলে শ্যালক এই বলল যে একজন গোসাপ খাওয়া জেলে হবে, তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতেই হবে। সুতরাং রাজবাড়িতে নিয়ে যেতে হবে। অর্থাৎ এবারে শ্যালক সেই ধীবর অর্থাৎ যে জেলে, তাকে নিয়ে এবার রাজবাড়িতে প্রশস্থান হবে। রাজবাড়িতে গিয়েই এই গল্পের মূল আলোচনা আর একটু তীব্র হয়ে উঠবে। মোটামুটি তোমাদের এবার ধারণা হয়ে যাবে যে কি হচ্ছে। এবারে তোমরা দেখো, দুই রক্ষী: তবে তাই হোক, চল রে কাটকাটা, চলো। তাহলে এই বলে সবাই দুই রক্ষী চলল। সবাই এগিয়ে চললেন। শ্যালক: সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর। শ্যালক বলছে, সূচক, সদর দরজায় এই চোরকে নিয়ে অপেক্ষা কর। ইতিমধ্যেই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। তারপর দুই রক্ষী: আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। এবার প্রথম রক্ষী: আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী: আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী: জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনো নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। পুরুষ: জেলে মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তাকে শুকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে।
রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক, সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলছে তা সব সত্যি কথা। অর্থাৎ মানে শ্যালক বলছে সূচককে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। অর্থাৎ দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়েও আবার ফিরে এসছে, জেলের মানে হাতে যে বাঁধনটা তারা বেঁধে রেখেছিল সেটা এবার তারা খুলে দিল। পুরুষ, শ্যালককে প্রমাণ করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? পুরুষ এবার শ্যালককে প্রমাণ করে। শ্যালক, মহারাজের আংটিটির মূল্যের সমান পরিমাণে এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, প্রভু অনুগৃহীত হলাম। সূচক, এ কি জাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানুক হুজুর, যে পরিমাণ পরিতোষক দেখেছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয়ই ছিল। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথাই মনে পড়েছে। অর্থাৎ সেই শকুন্তলার কথাই মনে পড়েছে। সম্ভবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিলম্ব চেয়ে রইলেন। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ, জেলে মহাশয় এই পরিতোষকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিয়েছেন। তারপর জানুক, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ, জেলে অর্থাৎ জেলে বলছে, মহাশয় এই পরিতোষকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। জানুক, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্দী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বিভিন্ন ধরনের নিত্য রকম ভিডিও পাওয়ার জন্য, চাকরি বাকরি খবরাখবর বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, বাই বাই। 4টে থেকে 5টা তোমাদের জন্য কোশ্চেন রাখলাম, এগুলো তোমরা নিজেরা সলভ করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি উত্তর দিয়ে দেবো। আর বিভিন্ন যদি কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, কারো প্রশ্ন যদি বেঁধে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই প্রশ্নগুলোর অবশ্যই আমাকে উত্তর কমেন্টে লিখে জানাও তোমরা পারছো নাকি, আমি অবশ্যই তোমাকে অ্যান্সার দেবো। তাহলে ভালো থেকো।